আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর সাহায্য নিয়ে শুরু করছি। হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। হ্যাঁ, আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, মাশাআল্লাহ। জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা, এখানে আপনার প্রথম থেকে আমি একটু দেখি। হ্যাঁ, দেখেন আপনি টেবিল অফ কন্টেন্ট দিয়েছেন। আচ্ছা, জি এটা স্যার। হচ্ছে প্ল্যান অ্যান্ড ডেলিভার কম্পিটেন্সি বেসড ট্রেনিং এভিডেন্স ডকুমেন্ট। এটা হচ্ছে ট্রেনিংয়ের এগুলো আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জি এখানে স্যার। আপনার 11টা, আর পরে হচ্ছে আপনি 23টা পর্যন্ত করবেন আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি। প্রথমে আপনি জি হেজার্ডটা করেছেন, ওকে চলে। মেনটেন্যান্সটা করেছেন, ঠিক আছে চলে। এখানে দেখেন লিখেছেন কি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তাই না? জি স্যার। এবার আমাকে একটু বলবেন আপনি আপনি এভিডেন্স বলতে কি বোঝেন? এভিডেন্স মানে কি নিজের করা, তাই না? এভিডেন্স মানে কি প্রমাণ না? নিজের করার তাহলে এই প্রমাণ স্যার। কম্পিটেন্সি জি স্যার। স্ট্যান্ডার্ড এটা কি আপনি নিজে করছেন নাকি এটা এনএসডিএ থেকে ডাউনলোড করে বসায় দিছেন? স্যার নিজে করছি স্যার। মানে এই সিএস কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এটা কি নিজে করছেন নাকি এনএসডিএরটাই কপি করছেন? এটা স্যার এনএসডি একটা স্যার। তাহলে এটা কি এভিডেন্স হইতে পারে বলেন? মানে এভিডেন্স মানে কি? এভিডেন্স মানে একটা প্রমাণ না? প্রমাণ স্যার। জি তো স্যার। এভিডেন্স মানে আপনি নিজে করেছেন সেটার প্রমাণ, কিন্তু এটা তো এভিডেন্স হতে পারে না। বলেন হতে পারে? না স্যার। তাহলে আপনার এখানে একটা ভুল হয়েছে। হ্যাঁ, এই যে আমি ভুলগুলো ধরে দিচ্ছি। আপনার প্রতি অনুরোধ থাকবে আমি যেই ডকুমেন্টটা দিয়েছি ওইটার উপর যদি করতে পারেন, হ্যাঁ ভালো হবে। আচ্ছা, তাহলে আপনার স্যার, এখানে একটা ভুল হয়েছে, এটা এভিডেন্স না, এখানে শুধু এভিডেন্স হবে। আমি আপনাকে যেটা দিয়েছি ওইটা একটু দেখবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা। জি স্যার। এবার আসি টাস্ক অ্যানালাইসিস ফর্ম, ঠিক আছে এটা বুঝলাম। তাহলে এটা স্যার, হেজার্ড। ওটাকে বাদ দিয়ে দেবো স্যার। হ্যাঁ, ওইটা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, ওইটাও আমি এটা দেখাচ্ছি ওইটা কিভাবে করবেন আপনি। ওইটা আপনি কিভাবে করবেন সেটা দেখানোর জন্য আবার কোথায় যেতে হবে আমাকে? ওকে, আমরা এখানে আসি, একেবারে সিভিটি লেভেল 4। এখান থেকে আমি এটাও একটু ওপেন করি। তো দুইটাই ওপেন করে ফেললাম। এখানে একটা, এইবার দেখেন আমি আপনাকে আমরা যেটা দিয়েছিলাম সেটার মধ্যে দেখেন, এই দেখেন এখানে আমরা কি বলেছি দেখেন তো, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এখানে কি এভিডেন্স নাম্বার দিয়েছিলাম? আছে এভিডেন্স নাম্বার? না স্যার, না স্যার। নাই। তাহলে এখন একটা জিনিস দেখেন, আপনার প্রথমে আপনি কি দিয়েছেন হেজার্ড ইন্সপেকশন রিপোর্ট। আচ্ছা একটু দেখি, আপনি হেজার্ড ইন্সপেকশন রিপোর্ট এটা চলে, ওকে। 2 নম্বরে হবে কি মেনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং ফর্ম, ওকে, তাহলে এটাও হয়েছে। প্রমাণ স্যার। 3 নম্বরে আপনার চলে আসবে এই ট্রেনিং রিসোর্স চেকলিস্ট। আপনি বুঝেন, আপনি পড়াইতে যাবেন সেক্ষেত্রে আপনার কি ট্রেনিং রিসোর্স চেকলিস্ট লাগবে না? আসলে কি 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 দিয়ে পড়াবেন, কিভাবে কি, সেটা তো নাই। সেটা আপনি বসানই নাই, তার মানে একটা এভিডেন্স আপনি নিজেই বসান নাই, তাই না? যদি কেউ এইগুলা মেনটেন করে দেখে তাহলে কিন্তু আবার নট ইয়েট দিয়ে দিবে। বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাহলে তাইলে আপনার কি হইতে হবে বলেন তো, এখানে ট্রেনিং রিসোর্স চেকলিস্ট থাকতে হবে। তারপরে আপনি সিএসটা স্যার, বসাবেন। সিএস এর মধ্যে কি এভিডেন্স নাম্বার বসানো যাবে না। হ্যাঁ, আচ্ছা তারপরে আপনি কি করবেন সেটা দেখেন, এখানে লেখা আছে টাস্ক অ্যানালাইসিস করবেন, তারপর ইউনিট ডেলিভারি প্ল্যান, তারপর 3টা সেশন প্ল্যান তৈরি হবে। দেখি আপনার এগুলো ঠিক আছে জি কিনা। স্যার। আপনি টাস্ক করলেন, তারপর ইউনিট ডেলিভারি প্ল্যান করলেন। আচ্ছা, এখানে সেশন নাম্বার 1 2 3 এই সবগুলা মিলে একটা এভিডেন্স নাম্বার হবে। হ্যাঁ, 6 নাম্বার। আচ্ছা, তাহলে জি স্যার, হয়েছে, ঠিক হইলো। আছে। তাহলে 7 নম্বরে আপনি সিভিএলএম করেছেন, বুঝলাম। 8 নম্বরে আপনি এই পিআর ফিডব্যাক নিয়েছেন। 9 নম্বরে ইভালুয়েশন ফর্ম। 10 নম্বরে প্রফেশনাল টেকনিক্যাল ডেভেলপমেন্ট প্ল্যান। আচ্ছা একটু দেখি তো, 10 নম্বরে আপনি প্রফেশনাল টেকনিক্যাল প্ল্যান। আচ্ছা 11 নম্বরে টেকনিক্যাল প্ল্যান। তাইলে আপনার কিন্তু হয়েছে। শুধুমাত্র আপনি এই 3 নাম্বার এভিডেন্সের উপরে এই যে এখানে চাপ দিয়ে এখানে গিয়ে একটা জাস্ট এন্টার দিবেন, দিলে একটা খালি জায়গা হবে না? খালি জায়গা হলে এই স্যার। এভিডেন্স নং 3 এইটাকে এখানে বসাবেন। এভিডেন্স নং 3 বসায়ে এই যে এটা ট্রেনিং রিসোর্স চেকলিস্ট এটা এখানে নিয়ে আসবেন, তাহলে আপনার সূচিপত্রটা হয়ে গেল। আর এখান থেকে আপনি এভিডেন্স নাম্বারটা কেটে দিবেন। এখানে আপনি এভিডেন্স নাম্বারটা কেটে ফেলবেন, এই যে। তাইলে কিন্তু আপনার মোটামুটি এই যে আমি যতটুকু দেখালাম এতটুকুর আপনার সূচিপত্র বা টেবিল অফ কন্টেন্টটা ঠিক আছে। ওকে, পরে আবার কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। চেষ্টা করবেন এগুলো কলম দিয়ে লেখার, কারণ এগুলো ভুল হয় মাঝে মাঝে। হ্যাঁ, স্যার, আচ্ছা। এখানে কি ট্রেনিং রিসোর্স দেখতে হবে না? হ্যাঁ, এই যে ট্রেনিং রিসোর্স চেকলিস্ট, অর্থাৎ আপনি ট্রেনিং করাতে গেলে কি কি লাগবে, আপনার জি স্যার। মার্কার লাগবে, পেন লাগবে, বিভিন্ন টুলস ইকুইপমেন্ট লাগবে না, সেটার উপর একটা প্ল্যান হবে। আচ্ছা, সামনের জি দিকে এটা স্যার। আসতেছি। আপাতত আপনার এই প্রথম পেজ ওকে।
প্রথম পেজ মানতে এই ট্রেনিং পার্টেরটা ওকে, এটা এখানে আপনার আর কোনো দিন আশা করি ত্রুটি থাকার কথা না। আচ্ছা এবার আসেন, এই এই 12টা নিয়ে প্রয়োজন আজকে কথা বলি না, হ্যাঁ এই অ্যাসেসর পার্টেরগুলো নিয়ে আজকে কথা বলি না, শুধু ট্রেনিং পার্টেরগুলো নিয়ে আজকে কথা বলবো, হ্যাঁ যেহেতু আপনার ভালো করে বোঝাটা দরকার। আচ্ছা এবার আসি আমরা এখানে, কেন বলেছি আপনাকে বলেন তো এখানে পেজ নাম্বার দিবেন না, কেন বলেছি বলেন? এগুলো কলম দিয়ে লিখতে বলছিলাম কেন? ধরেন আপনি প্রিন্ট করার সময় একটা পেজ ভুলে প্রিন্ট মানে না হয়ে বা একটা এলোমেলো হয়ে গেছে বা একটা সাদা রয়ে গেছে, এই যে দেখেন এটা কিন্তু সাদা রয়ে গেছে, সো আপনি কি এটাকে জমা দিতে পারবেন এই 3 নাম্বার পেজটা? পারবেন না। সো সেক্ষেত্রে আপনি এগুলাকে খালি রাখবেন, এখানে খালি রেখে প্রিন্ট করার পর আপনি কলম দিয়ে এই যে সূচিপত্র লিখবেন, প্রত্যেকটা নিচে কলম দিয়ে নাম্বার। কলম দিলে কি সমস্যা নাই স্যার? না কলম দিয়ে লিখলে সমস্যা নেই, আপনি আপনাকে যদি বলে আপনি যখন এভিডেন্স জমা দিবেন স্যার, আপনি বলবেন স্যার এগুলো তো আসলে কোনো অন্য কেউ পড়বে না, এগুলো তো আমার এভিডেন্স, তাই না? সেক্ষেত্রে তো আমার এটা দরকার হচ্ছে না, এভাবে গুছায় বলবেন আর কি, আর ধরবে না এগুলো নিয়ে, প্যারা নাই, হ্যাঁ। আচ্ছা তাহলে আজকে আমরা প্রথমে 11টা একটু চেক করব। দেখেন এই যে কষ্ট করে শুধু একটা লাইন লেখার জন্য আপনি একটা এভিডেন্স একটা পেজ শেষ করে দিবেন, বলেন আপনার এটার জন্য 2 টাকা খরচ হবে না? তো এটা না করে আপনি দেখেন এইরকম কইরেন, এই যে আমরা যেরকম করেছি, আমি যেটা দিয়েছি দেখেন, এই যে দেখছেন এভিডেন্স 1 হ্যাজার্ড ইন্সপেকশন, তার মানে এভিডেন্সের উপরে এটা আছে আর কি। কষ্ট করে ওইভাবে না দিয়ে এইভাবে দিলে ভালো। যাক এটা আপনি আপনার মতো করে করবেন, যদি না হয় সমস্যা নেই। এই যে তো এটা লেখা আছে, তাহলে কষ্ট করে এটার দরকার নাই তো, আপনি এখানে জাস্ট এই এভিডেন্স 1 এটা কেটে দিয়ে এইখানে এনে কোথাও এক জায়গায় বসায় দেন, ঠিক আছে, তাহলে তো হয়ে যায়। আচ্ছা এগুলো বুঝতেছি, এবার একটু বুঝাই। আপনি এখানে ডেটটা আপনি এখান থেকে উঠায় ফেলবেন, কলম দিয়ে ডেটটা লিখবেন, হ্যাঁ কলম দিয়ে লিখবেন, আর এগুলো চলে ওকে। এবার স্যার আমি ডেট কি যে কোনো জায়গা সবগুলো কলম দিলে কি হবে স্যার? হ্যাঁ ডেট কলম দিয়ে লিখবেন, ডেটগুলো আপনি যে ইন্সপেকশন আচ্ছা বলেন আপনি এটা কি ট্রেনিং পার্টের না? তাহলে জি স্যার। এটা ডেটটা আপনি দিতে পারেন ইন্সপেকশন ডেট, মোটামুটি আপনি 10-12 দিন আগে দিয়ে দিবেন অ্যাসেসমেন্টে বসার আগে, হ্যাঁ অসুবিধা নেই, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না। আচ্ছা এইগুলা ঠিক আছে, ওকে বুঝলাম। আচ্ছা এখানে আপনি নো রিক্সের ঘরে টিক দিয়েছেন, ওকে, এখানে রিক্সের ঘরে টিক দিয়েছেন। তো এখানে যে আপনি লিখছেন এই যে দেখেন দিস মে কজ ইনজুরি, তাই না? এটা তো আপনি লিখছেন ওকে, কিন্তু এটা কোন প্রকারের হ্যাজার্ডের মধ্যে পড়ে সেটা কি আপনি লিখছেন? স্যার যে তিনটে লোতে স্যার। না সেটা তো বুঝলাম, আপনি লোতে লিখছেন, হ্যাজার্ড কয় প্রকার? হ্যাজার্ড 6 প্রকার না? কেমিক্যাল হ্যাজার্ড, আর্গোনমিক হ্যাজার্ড। জি স্যার, হ্যাজার্ড তো 6 প্রকার, আমরা ওই প্রথম পড়ছিলাম 3 প্রকার। আচ্ছা তাইলে এবার বুঝেন, এই যে পাওয়ার কেবল যদি নিচে পড়ে থাকে তাহলে এটা তো অবশ্যই একটা রিস্ক, তাই না? কিন্তু জি এই স্যার। রিস্কের ডিটেলের ঘরে তো আপনার লিখতে হবে যে এটা কোন প্রকারের হ্যাজার্ড ঘটতে পারে, মানে কোন ধরনের হ্যাজার্ড হইতে পারে, বলেন বলেন এই পাওয়ার কেবল নিচে পড়ে আছে, এটা কি ফিজিক্যাল হ্যাজার্ড হইতে পারে না? জি স্যার, হতে পারে। তো এইখানে আপনি একটু ব্যাখ্যা করে লিখতে হবে যে এটা ফিজিক্যাল হ্যাজার্ড। দেখেন আমরা এখানে লিখেছি, একটু দেখেন, আমরাও কিন্তু এখানে এই যে একটা লিখেছি, দেখেন এই যে ডাস্ট অ্যান্ড রাবিশ, এই ঘরে আমরা লোতে টিক দিলাম না, দেখেন এখানে কিন্তু এই যে লেখা দিছি দ্য ফ্লোর শুড বি, দেখছেন এই যে ক্লিন, এটা ক্লিন হইতে হবে। এখন কি বলছি, ইট মে ওয়াজ এ কেমিক্যাল হ্যাজার্ড, এটা একটা কি কেমিক্যাল হ্যাজার্ড হইতে পারে। তাইলে এইটা লিখলে বোঝা যাবে যে আপনি কি করতে পারতেছেন, আপনি বুঝতেছেন। বুঝে আসছে স্যার সমস্যাটা কোথায়, কি বোঝা গেল স্যার? বুঝতে পারছি। তাহলে এখানে আর একটু ব্রডলি লিখতে হবে, হ্যাঁ স্যার আমি একটু লাল দিয়ে রাখতেছি, জি কোথায় স্যার। কোথায় চেঞ্জ করবেন। তারপর দেখেন, স্যার আপনি একটু মার্কিং করে দিয়েছেন। জি স্যার এই লাল দিয়ে রাখতেছি, প্লাস এটা রেকর্ড হচ্ছে, ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি আপনাকে ভিডিওটা দিয়ে দিব, হ্যাঁ স্যার। আচ্ছা তারপর এইখানে আপনি এই যে ল্যাব ইনচার্জ জিনাত ইসলাম, এটা কি জিনাত ইসলাম দিয়েছেন বলেন, আপনি এখানে লিখছেন অস কোঅর্ডিনেটর, এটা বসাইছেন, আপনার এই দুইজনের নামই আসবে এখানে, হ্যাঁ ওই যে ওই ল্যাব ইনচার্জের নাম বসায়েন না, হ্যাঁ আমরা যেভাবে দিয়েছি, আমি যেভাবে দিই সবসময় এটা একটু দেখেন, এই যে আমি কি করছি, এই যে স্যার। উপরে যে দুইজনের নাম দিলাম স্যার, এই দুইজনের নামটা এভাবে একটু গোছায় লিখে দিয়েন, হ্যাঁ ঠিক আছে স্যার। তাহলে এইটাও একটু চেঞ্জ করবেন আপনি, একটু অনুরোধ করব, আপনি কষ্ট পায়েন না একটু, আমার কথা হচ্ছে আপনি একবারে না বসবেন, না স্যার, চলে আসবে, ওকে। সমস্যা নেই। আচ্ছা এইবার আসেন, এখানে আরেকটা দিয়েছেন লো, এখানেও আপনি সেম কাজটা করবেন, হ্যাঁ স্যার এখানেও এই হ্যাঁ, যে ঠিক কোন আছে। প্রকারের হ্যাজার্ড হবে সেটা আপনি এখানে লিখে ফেলবেন, ওকে ডান। আচ্ছা এখন আপনাকে আমি প্রশ্ন, এই যে এগুলোও লিখে ফেলবেন, কোন প্রকারের হ্যাজার্ড লিখে ফেলবেন। এইবার দেখেন এখানে আপনি রিক্সের ঘরে টিক দিয়েছেন,
ওকে, এখানে রিক্সের ঘরে টিক দিলেন, এখানে লো, এগুলোও চেঞ্জ করবেন। আচ্ছা, কোনটা কোন প্রকার হ্যাজার্ড ঘটে সেটা লিখবেন। এখন আপনার কাছে আমার প্রশ্ন, যে আপনি যে এখানে সব চেক করলেন, এখানে কি একটাও মিডিয়াম লেভেলের হ্যাজার্ড পড়ে নাই বলেন তো স্যার? মিডিয়াম লেভেলের হ্যাজার্ড কি ছিল? না স্যার, মিডিয়াম বললে তো অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, অ্যাসেসমেন্ট হবে অ্যাসেসমেন্ট নেওয়া যাবে না, তাই না? গুড, ভালো একটা কথা বলছেন। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন, আপনি আপনার এই প্রশ্নটা থেকে আমি ধরি, এই যে ধরেন একটা নিচে একটা পাওয়ার কেবল পড়ে আছে, নিচে একটা পাওয়ার কেবল পড়ে আছে, তার মানে আপনি বলতেছেন এই পাওয়ার কেবলটা পড়ে থাকাটা এটা লো লেভেলের রিস্ক। এবার বলেন লো রিস্ক মানে কি, বলতে কি বুঝেন? শিক্ষার্থী মানে স্যার, শিক্ষার্থী ডিসকমফোর্ট ফিল করবে, শিক্ষার্থী তাই না? হয়তো আনকমফোর্টেবল হতে পারে হয়তো। আচ্ছা, দেখা যাচ্ছে একটা ফ্যান শিক্ষার্থী কি করবে? নাই। ডিসকমফোর্ট ফিল করবে, তাই না স্যার? এটাই তো উত্তর। জি স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ধরেন এই পাওয়ার কেবলটা পড়ে আছে এখানে নিচে, পাওয়ার কেবলটা পড়ে আছে, সো এটা তো লো না হয়ে এই যে মিডিয়ামও হইতে পারে, এটা তো মরেও যেতে পারে, তাই না? কারেন্টের শর্ট খেয়ে একজন শিক্ষার্থী মরে যেতে পারে না? ইয়েস অর নো? জি স্যার, পারে। কিন্তু আপনি তাহলে লোতে কেন দিলেন, আপনি মিডিয়ামে কেন দিলেন না? যদি অ্যাসেসর এইভাবে প্রশ্ন করে আপনি কি জবাব দিবেন? জবাব আছে রেডি স্যার? আসলে পড়ছিলাম এটা, আমি মনে আসতেছে না, আপনি ভিডিও দেখে আমি শিখছি। আচ্ছা, এই যে এই অপশনটার কথা বলতেছি আমি, যে সেটা হলো লাইকলিহুড এবং কনসিকুয়েন্স স্যার। লাইকলিহুড এই যে এই যে কনসিকুয়েন্স। এই যে দেখেন, এটা হচ্ছে লাইকলিহুড, আরেকটা হচ্ছে কি কনসিকুয়েন্স। তো এই তাইলে একটু মনে রাখতে হবে স্যার, লাইকলিহুড মানে কি সিবিএলএম এর মধ্যে আছে, লাইকলিহুড মানে ক্ষতির সম্ভাবনা, আর কনসিকুয়েন্স মানে ক্ষতি হয়ে গেলে কি ক্ষতিটা হবে। এই যে দেখেন এখানে কিন্তু বলে দিচ্ছে পরে ক্যাটাস্ট্রফি। কি হবে আর কি। হ্যাঁ, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসে, এই 3 লাইন থেকে একটা এমসিকিউ আসে। মানে আপনাকে বলছে অলমোস্ট ক্রাইটেরিয়ান, এটা মানে এটা কি, এটা হচ্ছে লাইকলিহুড, হ্যাঁ, আর ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে কনসিকুয়েন্স। ঠিক আছে স্যার, তাহলে আপনার এমসিকিউ ক্লিয়ার হলো। ওকে, এবার আমরা আবার আমাদের প্ল্যানে চলে আসি। তাহলে এটা তো বোঝা গেছে, আপনি বলবেন যে স্যার আমি এই রিস্কগুলোকে, এই লেভেলগুলো এখানে ম্যানেজ করেছি, ওই রিস্ক ম্যানেজ বা কন্ট্রোল করার যে দুইটা প্যারামিটারস আছে, সেটা হচ্ছে লাইকলিহুড আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। স্যার আমি দুইটা মেনটেন করে এটা লিখেছি। ওকে স্যার, তাহলে আপনার এই হেজার্ড এই লিস্টে আর কোনো প্রশ্ন থাকবে না। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, সেটা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে হেজার্ড ইন্সপেকশন যে আপনি করেছেন, আপনি কি কি ইন্সপেকশন করেছেন বলেন। তখন কি বলবেন? স্যার আমি ফ্লোর চেক করছি, স্যার আমি মেশিনগুলো চেক করেছি, স্যার আমি আগুন টাগুন লাগবে কিনা সেটা চেক করেছি, স্যার আমি সিঁড়িগুলো চেক করেছি, স্যার আমি সব এরিয়া চেক করে আসছি, স্যার আমি ইলেকট্রিক্যাল জিনিসপত্রগুলো চেক করেছি, আমি স্টাফ মেনটেন্যান্সগুলো চেক করছি, ফার্স্ট এড বক্স আছে কিনা সেটা চেক করছি, রাবিশ আছে কিনা চেক করছি, এগুলো চেক করছি। এরকম 5টা বলতে পারবেন না স্যার? জি স্যার, পারবো স্যার। ওকে, এই প্রশ্নগুলোর উত্তর রাখবেন। তাহলে আপনার 1 নাম্বারটাতে যে সমস্যাগুলো লাল করে দিয়েছে আমি অলরেডি, হ্যাঁ। আচ্ছা, এখানে আপনি দেখেন, এখানে বোঝা গেল কন্ডিশন গুড, হ্যাঁ। আচ্ছা, এই যে সুন্দর একটা কমেন্ট দিয়েছেন, ভালো হয়েছে মাশাআল্লাহ। তাহলে এইটাও এইভাবে দরকার নাই আমার মতে, শুধু শুধু একটা পেজ বাড়ার দরকার নাই, এখানে নিয়ে আসেন এটা। আচ্ছা, এইখানে আপনি এটা করেছেন গুড, এখানে ইয়েস নো ঠিক আছে, কোনোটাতে ইয়ে নেই। আচ্ছা, এইখানে দেখেন আপনি যেটা লিখেছেন, সো আপনি এখানে বলছেন ইমার্জেন্সি অ্যান্ড হেজার্ড সাইন ইজ ক্লিয়ারলি ভিজিবল, কিন্তু এইটা ভিজিবল নয়, তাহলে আপনি একটা অ্যাকশন নেবেন না এখানে? সো এখানে একটা অ্যাকশন লিখতে হবে, অ্যাকশনটা কীরকম সেটা একটু দেখেন। অ্যাকশনটা যে আপনি লিখবেন, সেই অ্যাকশনটা এইরকম হইতে হবে, এই যে আমরা পরেরটা দেখাই, অ্যাকশন লেখার ক্ষেত্রে আপনি ডিরেক্ট ডেট সহ বলে দিতে হবে। আমরা পরেরটা একটু দেখি, এই যে দেখেন, এই যে আমরা একটা অ্যাকশন লিখলাম না, এই দেখছেন অ্যাকশন লিখেছি, যেমন আমার এখানে কি জায়গা নাই, মানে সঠিক এরিয়া নাই, তাহলে আমি একটা অ্যাকশন লিখলাম, মানে জায়গাটা দিতে হবে, প্রোভাইড মানে এটা করতে হবে, আমাকে স্টোরেজ দিতে হবে। 2 নম্বরে আমি কি করলাম, পার্সোনাল রেসপন্সিবল পার্সন, আসলে এটা দায়িত্ব কে নিবে, আমি তার এটাও লিখেছি। তার মানে দায়িত্ব কে নিবে, এবং এইটা কমপ্লিট করবে কবে, কত দিনের মধ্যে কমপ্লিশন ডেট এটা দেওয়া থাকবে। তাইলে এইটা আপনার ওখানে মিসিং আছে, বুঝতে পারছেন স্যার? জি স্যার। তাইলে এই কথাগুলো একটু আপনি অবশ্যই বোঝার কথা। তাহলে এখানে আপনি অ্যাকশনগুলো লিখবেন, অ্যাকশনটা আমি এটা কেটে দিলাম, অ্যাকশনটা আপনি লিখবেন এবং রেসপন্সিবল পার্সনদের নামগুলো লিখবেন। ঠিক আছে, এটা আপনি চেঞ্জ করবেন আপনার মতো করে, বুঝছেন তো নাকি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে গুড।
আচ্ছা এই যে এইদিকে তো লিখছেন, আচ্ছা এখানে তো আপনি রেসপন্সিবল পার্সনের কথা লিখছেন, বাট এখানে শুধু অ্যাকশনটা লিখলেন আর এখানে আপনি ওই যে রেসপন্সিবল পার্সন এবং ডেটটা এখানে লিখলেন। ওকে গুড, ওকে হয়ে গেছে। তাহলে এইভাবে পুরোটা করবেন। এইখানেও যদি আপনাকে জিজ্ঞেস করে, এইখানে দেখেন আপনাকে যদি জিজ্ঞেস করে, উপরে তো আপনি হাউস হেজার্ড ইন্সপেকশন করলেন, তাহলে আপনার হেজার্ড চেক করার ফলে তো আপনি সব চেক করে ফেলছেন, তাই না? তো আবার আপনার আবার মেইনটেনেন্সের কী দরকার? মেইনটেনেন্স অ্যান্ড হাউসকিপিং চেক করার আবার কী দরকার? ওখানে তো সব আইসা দেওয়ার কথা। তখন আপনি বলবেন যে স্যার ওইটা ছিল নিরাপদ কিনা, আমার পরিবেশটা নিরাপদ কিনা ওইটা চেক করার জন্য, কিন্তু এইটা হচ্ছে আমার জিনিসপত্রগুলা সঠিক আছে কিনা এবং এগুলার কোনো যত্নের দরকার আছে কিনা এই জন্য আমি চেক করছি, মানে মেনটেনেন্স করেছি। এবার বলবে যে মেনটেনেন্স কয় প্রকার, বলেন তো মেনটেনেন্স কয় প্রকার স্যার? স্যার মনে আসতেছে না। মেনটেনেন্স দুই প্রকার, একটা হচ্ছে প্রিভেন্টিভ, একটা হচ্ছে কারেক্টিভ। প্রিভেন্টিভ মেনটেনেন্স মানে হলো পূর্ব থেকে যে যত্ন নেওয়া, আর কারেক্টিভ মেনটেনেন্স মানে হলো নষ্ট হয়ে গেলে যে যত্নটা নেওয়া হয়। তাহলে প্রিভেন্টিভ মেনটেনেন্স বলতে কি বোঝায়? আপনি প্রতি 3 দিন পর পর আপনি চেক করলেন যে কোনো ক্ষতি হয়েছে কিনা, ঠিক আছে? আর একটা নির্দিষ্ট সময় পর পর আপনি চেক করবেন। এখন সেটা কয়দিন হইতে পারে? আপনি বলবেন যে সেটা প্রতিদিনও হইতে পারে, সেটা 3 দিন পরও হইতে পারে, সেটা 7 দিন পরও হইতে পারে। এটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানের রুলস রেজুলেশন বা ইন্ডাস্ট্রি গাইডলাইন্সের উপর। এবার আপনাকে আবার জিজ্ঞেস করবে হাউস কিপিং বলতে কি বোঝেন? আপনি বলবেন যে হাউস কিপিং মিনস কিপ ক্লিন এ হাউস। একটা ঘরকে ক্লিন রাখাই হচ্ছে হাউসকিপিং। তাহলে হাউসকিপিংয়ের সাথে 5টা এস কি কি বলেন তো, জানেন? মনে আছে? হাউসকিপিং 5S 5S। ওই যে শর্ট, সাইন, মনে আছে? এই দেখেন শর্ট, হাউসকিপিংয়ের সাথে এই 5টা এস কি? শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, স্ট্যান্ডার্ড, সাস্টেন। তাহলে এই 5টা এস কি কি বলেন তো স্যার একটু প্লিজ? শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, শাইন, স্ট্যান্ডার্ডাইজ এবং সাস্টেন। মানে এখানে আপনাকে এভাবে জিজ্ঞেস করতে পারে। হ্যাঁ স্যার, এটা ওরালও জিজ্ঞেস করে কিন্তু। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু 5টা এস কি কি। আচ্ছা এবার আসি আমরা পরের পার্টে। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করে এবার মেনটেনেন্স যে করছেন, আপনি কি কি মেনটেনেন্স করছেন? আপনি বলবেন স্যার সব লেআউট ঠিক আছে কিনা, পুরো এনভায়রনমেন্টটা ঠিক আছে কিনা চেক করছি আমি, ইমার্জেন্সি প্রসিডিউরসগুলো ঠিক আছে কিনা চেক করছি, ফার্স্ট এইড ফ্যাসিলিটিস আসলে ইনশিওর আছে কিনা। তারপর আপনি এভাবে যা যা করছেন সবগুলো বলবেন স্যার প্রত্যেকটা পিপিই ঠিক আছে কিনা, তাইলে এটাও শেষ আপনার। হ্যাঁ আচ্ছা এইবার আসি আমরা এখানে, এটা এভিডেন্স নাম্বার তো হবে না, এটা তো আমি আগেই বলেছি, এটা কেটে ফেলতে হবে। এইখানে আপনি কী করছেন? আপনার সিএসটা বসাইছেন। ওকে গুড, ওকে ওকে ওকে, মাশাআল্লাহ খুব ভালো। সিএসটার ভিতরে কী লেখা আছে আমি একটু দেখি। আচ্ছা আপনি ড্রাইভিংয়ের, মাশাআল্লাহ আপনারা তো ছেড়ে দিবে স্যার, আপনার এত কঠিন করে পড়ার দরকার নাই। ড্রাইভিংয়ের ওনাদেরকে বেশি জিজ্ঞেস করে না তো। আচ্ছা তাহলে এবার এখানে আছেন টাস্ক অ্যানালাইসিস ফর্ম, তাই না স্যার? এখানে দেখেন আপনার এখানে এগুলো ভুল স্যার, এগুলো হয় নাই। ঠিক আছে স্যার, এগুলো ভুল হয়েছে, এগুলো ভুল হয়েছে, আমি একটু কেটে দিচ্ছি, এগুলো সব ভুল হয়েছে। এটা সঠিক করবেন কীভাবে আমি একটু দেখাই। হ্যাঁ আচ্ছা এখান থেকে আমি একটু এগুলারে একটু বড় বেশি করে নামাই, এখানে নিচে নামায় ফেলি। ওকে দেখেন এই যে আপনি যে 1 নাম্বার পিসি এলিমেন্টটা থেকে আনছেন না, পিপিআর ভেহিকল, ভাই এটা এত গরম হয়ে গেল কেন? আমার এটা খুব গরম হয়ে গিয়েছে, বুঝতেছি না কোনো ক্ষতি হবে কিনা। আল্লাহ একটু ওয়েট, একটু মানে আমার চার্জার থেকে সব কিছু গরম হয়ে গেছে। একটু চার্জারটা অফ রাখি, ওয়েট। আচ্ছা এবার আসেন এইখানে আপনি নলেজের ঘরে কি বসাবেন সেটা আমি বুঝাই। আপনি এই যে আপনার সিএস এর ভিতরে 1 নাম্বার পিসি থেকে, এই যে দেখেন এখানে 1 নাম্বার পিসি আছে, এই 1 নাম্বার পিসির মধ্যে এই যে এখানে দেখেন
যা যা লেখা আছে দেখেন এই 1.1 এর মধ্যে আপনি দেখেন এইখানে নাউন আছে কোনটা, এই যে ভেহিকল ইন্সপেকশন, এটা একটা নাউন না, এটা একটা নাউন। তাহলে এই নাউনটা আপনি এখানে এটাকে কপি করে সুন্দর করে এইখানে এনে বসাবেন আপনার এভিডেন্সের এই টাস্ক অ্যানালাইসিসের মধ্যে এখানে বসাবেন একটা, মানে নাউনটা বসাইলেন। তো এটার যে আন্ডারলাইনটা আছে সেই আন্ডারলাইনটা আপনি কেটে দেন, এটা কেটে দিলাম। এরপর আপনি এটা এন্টার দিবেন, এন্টার দিয়ে এই যে নাউনটা আপনি আনলেন, নাউনটা আনার পর দেখেন ওইটা কিন্তু বোল্ড করা, তাই না? এই নাউনটা বোল্ড করা মানে নিচে আবার রেঞ্জ অফ ভেরিয়েবলে কিছু জিনিস আছে, যেমন এই দেখেন ভেহিকল ইন্সপেকশন, এটা দ্বারা আবার কিন্তু এই রেঞ্জ অফ ভেরিয়েবল দেখছেন ভেহিকল ইন্সপেকশন, এইখানে আবার আপনার এই যে কতগুলো পয়েন্ট আছে, এই যে লাইট, আপনি জাস্ট এইগুলো কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ স্যার, এই জাস্ট এইগুলা। ওকে গুড। আপনি কীভাবে কপি করছেন কিনা আমি সেটা একটু চেক করবো এখন। আমার বেশি লেখা দেখে মনে হয় বুঝছিলাম যে হয় নাই মনে হয়। হ্যাঁ হয় নাই, আপনার ওগুলো হয় নাই। তাহলে এখানে আপনি বসাইছেন, বসানোর পর আপনি এইটা একটা করবেন, তারপর এইখানে একটা করবেন, এইগুলাকে একটা বানাবেন। মানে আপনি শুধু এই রেঞ্জ অফ ভেরিয়েবল বোল্ড করা অপশনগুলো নিয়ে আসবেন, রেঞ্জ অফ ভেরিয়েবলে যা আছে তা সব কিছু নিয়ে আসবেন। ওকে, এইবার আপনি এখান থেকে যা করতে পারেন সবগুলাকে ধরে এই আপনার কম্পিউটার থেকে এখান থেকে একটা বুলেট পয়েন্ট ব্যবহার করে দেন। দেখেন হয়ে গেছে আপনার নাউনগুলা, মানে আপনার এই প্রথম এলিমেন্টেরগুলো হয়ে গেছে। তাহলে এটা কেটে দিতে পারেন আপনি। বোঝা গেছে স্যার? এইভাবে সবগুলো পারবেন না, মানে কি, মানে হচ্ছে নাউনগুলো আনবেন এবং এই যে রেঞ্জ অফ ভেরিয়েবলে যা আছে ওইগুলো আনবেন। ক্লিয়ার স্যার? তাহলে পরেরটাতেও আপনি এই কাজগুলো করবেন। এবার আমরা স্কিলও মনে হচ্ছে ভুল নাকি সঠিক আমি জানি না, বাস আমি একটু আয়না দেখি, চলেন। স্কিলটা লেখার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই 1 নাম্বার এভিডেন্স, এই যে 1 নাম্বার পিসিতে চলে যাই, এই যে এখান থেকে এই যে তিনটা আছে এই তিনটাকে আমি পুরাটা কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করে এনে জাস্ট আমরা আমাদের এই টাস্ক অ্যানালাইসিস ফর্মের এখানে শুরুর দিকে বসাই দিই, এই শুরুর দিকে বসে এন্টার দিয়ে দিই। আচ্ছা দেখেন আমরা এখানে 3টা পয়েন্ট নিয়ে আসছি। ওকে গুড। একটু খেয়াল করবেন, আপনি তো মনে হচ্ছে করেছেন এটা, এই যে পারফর্ম। আচ্ছা, এখানে আপনার নিয়ম হবে কি, প্রথমে আপনি এই ইসটা কেটে দিবেন প্রথম, তারপর আপনি এই পারফর্মটা কি করবেন, এটাকে ধরে সামনে নিয়ে আসবেন। তো পারফর্মের এখানে গিয়ে এই ইডিটা কেটে দিবেন, ইটা কেটে দিলে বাকি যা আছে তা। তো দেখেন তো আপনার হয়েছে কিনা, আপনার কিন্তু হয়েছে এটা, তার মানে আপনার এই স্কিলের সব হয়েছে যদি এভাবে করে থাকেন স্যার। হ্যাঁ, তাহলে স্কিলেরগুলো চেঞ্জ করতে হবে না, বাট নাউনেরগুলো চেঞ্জ করতে হবে স্যার। ওকে, আপনি একটু বুঝায় বলেন যে স্যার আমি অক্সিলারি ভার্বটা কেটে দিয়েছি এবং যা যা করছেন সব কিছু বুঝায় বলবেন। ওকে, এতটুকুই হয়ে যাবে। ওকে, ফাটাফাটি। তারপর আসেন, আর অ্যাটিটিউডের ঘরে কি করছেন স্যার? অ্যাটিটিউডের ঘরে এই যে সব জায়গায় কি করবেন, এই অ্যাটিটিউড সেম। এই অ্যাটিটিউডটা কোথা থেকে কপি করে আনছেন স্যার? সিএস থেকে। সিএস থেকে অ্যাটিটিউডটা কপি। স্যার কি বুঝতেছেন নাকি কঠিন হচ্ছে স্যার? আচ্ছা, এরপর আসেন ইউনিট ডেলিভারি প্ল্যান। ওকে, এই ইউনিট ডেলিভারি প্ল্যান আপনি এগুলো সব 5 ঘন্টা করে করবেন। হ্যাঁ, 4 ঘন্টা করে না। আচ্ছা, যদি 4 ঘন্টা করে করেন অসুবিধা নেই। আচ্ছা করেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আপনার 60 ঘন্টা যদি হয়, 4 ঘন্টা 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 4 5 20, 100 ক্লাস হবে। আচ্ছা, কত হলে? 15 দিন হয়। 15 ক্লাসে আপনার হয়ে যাবে, তাই না? এই যে তাহলে আপনার সেশন নাম্বার কত? 15। আচ্ছা দেখেন 15টা হয়েছে, মাশাআল্লাহ, গুড, ভালো করছেন। আচ্ছা, তাহলে এটা হলো, বুঝলাম। এইখানে আপনি যেটা করবেন, এলিমেন্টটা কভার করবেন, এখানে জাস্ট লিখবেন 1.1, এইগুলোর দরকার নাই, ওই পয়েন্টের লেখার দরকার নাই। হ্যাঁ, শুধু 1.1 এটা কি কভার হয়েছে সেটা লিখলেই হবে। আর যেহেতু আপনি লিখে ফেলছেন তাহলে থাকতেও পারে, হ্যাঁ, কিন্তু এটার দরকার হয় না। তারপরে দেখেন এখানে আপনি মুড লিখেছেন, গুড, এখানে ইকুইপমেন্ট লিখেছেন, সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এবার আপনি আমাকে একটু এখান থেকে, ওরে আমি নষ্ট করে দিলাম, এখানে আপনি আমাকে একটু বুঝায় বলেন স্যার, এই ইকুইপমেন্ট এবং
এই রিসোর্স, এই দুইটার মধ্যে পার্থক্য কি? ইকুইপমেন্ট হলো ইকুইপমেন্ট, গাড়ির সাথে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট থাকে। ইকুইপমেন্ট হচ্ছে যেগুলোর সাথে যেমন ইলেকট্রিসিটির স্পেয়ার। সম্পর্ক, ইলেকট্রিসিটির সম্পর্ক যেগুলোর সাথে, এগুলো হচ্ছে ইকুইপমেন্ট। এটা আমাদের সিভিএলএম এ বলা আছে, হ্যাঁ, এগুলো উত্তরগুলো এভাবে মনে রাখেন। আচ্ছা, এইখানে মাঝে মাঝে আপনি কি করবেন, এই যে টেলিং ডেলিভারি মুড আছে না, এখানে মাঝে মাঝে আপনি কুইজ দিবেন, হ্যাঁ, না হলে বলবে যে আপনি সবগুলো কপি করে বসায় দিচ্ছেন। আপনি মাঝে মাঝে দুই একটাতে কুইজ দিয়ে দিন, হ্যাঁ স্যার, তাহলে আপনার এটা হয়ে গেছে। মাশাআল্লাহ, এটা হয়েছে, খুব সুন্দর হয়েছে যদি আপনি এভাবে বুঝে বুঝে করে থাকেন। আচ্ছা, তারপর আসি আমরা সেশন প্ল্যান। আচ্ছা, এবার সেশন প্ল্যানে আমি আপনার এখানে ধরবো। এখন আপনি এখানে ভেন্যুর নাম লিখবেন, ঠিক আছে, কোডের নাম লিখেছেন, 5 নাম্বার সেশন। আচ্ছা, 5 নাম্বার সেশনটা আমি একটু মিলিয়ে দেখে আসি। 5 নাম্বার সেশনে আপনি বলতেছেন 3.1 3.2 পড়াইছেন, সো দেখে আসি 5 নাম্বার সেশনে 3.1 3.2 আছে কিনা। 5 নাম্বার সেশনে 3.1 3.2 আছে। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো করছেন। আচ্ছা, এইবার আসি, আমি এখানে গিয়ে দেখি আপনি যে একটা লার্নিং আউটকাম লিখছেন না। আচ্ছা, এখানে আপনার পিসি কয়টা? 2টা। তো এখানে আমি একটু ভালো করে বোঝায় বলি আপনাকে, এটা একটু বড় করে ফেলি। তাহলে আলটিমেটলি আপনার পিসি হচ্ছে 2টা। তাহলে আপনি যদি এটাকে স্কিলে কনভার্ট করতে চান, তাহলে আপনাকে আপনার ওই এটা কীরকম হবে আসলে, আপনার এইখানে একটা এন যুক্ত থাকবে। এবার এটা পুরা একটা এখন হয়ে গেছে, পুরা একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া হয়ে গেছে। সো এইটাকে আপনি স্কিলে কনভার্ট করবেন। সো এইটাকে স্কিলে কনভার্ট করতে গিয়ে এখন আমার কথা হচ্ছে এই 2টা আপনার একসাথে আসছে কিনা একটু দেখি। অ্যাট দ্য এন্ড অফ সেশন লার্নার উইল বি এবল টু, এই যে আপনি এখান থেকে লিখছেন ড্রাইভ ভেহিকল উইথ ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন ফলোয়িং। আচ্ছা, আপনি আমাকে একটু এখানে বুঝিয়ে বলেন, এখান থেকে এতটুকুর ভিতরে আপনার 2টা পিসি কভার হয়েছে কিনা। এই এই যে প্রথমটা তো লিখলেন আপনি, কি প্রথমটা হচ্ছে কি, সে গাড়ি চালাইতে পারবে, তাই না? আচ্ছা, রুলস ইনস্ট্রাকশন মেনটেন করে সে গাড়ি ড্রাইভ করতে পারবে। পরেরটা হচ্ছে কি, টার্নিং অফ ভেহিকল ইজ পারফর্ম, সে টার্নিং করতে পারবে, এই যে ফলোয়িং দ্য এন্ড সেফটি পারফর্ম ভেহিকল ট্রান্সিং। আচ্ছা, এটা হয়েছে, মাশাআল্লাহ, আপনার হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এখন তারপরে আমি আরেকটু একবার ট্রাই করি, দেখেন এইটাকে আপনি স্কিলে কনভার্ট করতে হলে আপনি যেটা করবেন, এটাকে স্কিলে কনভার্ট করতে হলে প্রথমে ইসটা কেটে দিবেন, ঠিক আছে, ইসটা কেটে দিলাম, কেটে দিয়ে এই ড্রাইভেন এটাকে শুরুতে নিয়ে গেলেন, তাহলে এটা হয়ে যাবে ড্রাইভেন না দিয়ে ড্রাইভ হবে। আচ্ছা, ড্রাইভের পর যা আছে তা চলতেছে, শুধু এই এন্ডের পর এখানে লিখছেন না ট্রেনিং অফ দ্য ভেহিকল ইজ ফার ফ্রম, তাই না? এই ফার ফ্রম এইটাকে আপনি কি করবেন, এইখানে এই এন্ডের পর নিয়ে আসবেন আর শেষের ডিটা কেটে দিবেন। এই যে এইটা আপনার ইসটাও কেটে দিবেন, এইটা হচ্ছে আপনার প্রপার এবং এই যে শেষে এইটুকু যুক্ত করতে হবে অ্যাজ পার ট্রাফিক স্ট্যান্ডার্ড। তার মানে আপনারটা হয়েছে স্যার, বুঝতে পারছেন? আপনারা অনেকভাবে যাচাই করছি, মাশাআল্লাহ, এটা খুব সুন্দর হয়েছে। সো ওকে, মানে আপনাকে যদি জিজ্ঞেস করে যে আপনি তো এখানে 2টা পারফরমেন্স ক্রাইটেরিয়া এনেছেন, সো 2টা পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনার লার্নিং আউটকামের মধ্যে আসছে কিনা আপনার কিন্তু বলতে হবে, হ্যাঁ স্যার। এবার আপনি এখানে জিজ্ঞেস করবে যে আপনি আমাকে বলেন এই লার্নিং আউটকামের কম্পোনেন্ট কয়টা? না, লার্নিং আউটকামের কম্পোনেন্ট হচ্ছে 3টা। কয়টা? 3টা কি কি? পিএসসি পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন, তাই না? এগুলো আপনি কেটে দিয়েন কিন্তু পরে আবার আমি আপনার, আচ্ছা আমি কেটে দিব, আমি একটু বোঝাচ্ছি আর কি। পিএসসি কয়টা? পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন। আমি আপনাকে সহজে বুঝাই, পারফরমেন্স মানে শিক্ষার্থী যেটা করবে সেটা পারফরমেন্স, আর শিক্ষার্থী যেটা দিয়ে করবে সেটা হচ্ছে কন্ডিশন। আর শিক্ষার্থী স্ট্যান্ডার্ড পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন, পারফরমেন্স স্ট্যান্ডার্ড কন্ডিশন। আচ্ছা, এই কন্ডিশন মানে হচ্ছে শিক্ষার্থী যা দিয়ে করবে, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড অনুযায়ী যেটা করবে সেটা হচ্ছে এস, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আবার বলেন এই যে একজন শিক্ষার্থী গাড়ি চালাইতে পারবে অ্যাজ পার ট্রাফিক স্ট্যান্ডার্ড, এইটা কি? এইটা এই 3টার কোনটার সাথে মিলে?
মানে লার্নিং আউটকামের কম্পোনেন্ট 3টা না স্যার? জি স্যার। তাহলে এই শিক্ষার্থী একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে গাড়ি চালাবে, এটা কি স্ট্যান্ডার্ড না? স্যার আচ্ছা, শিক্ষার্থী কি দিয়ে গাড়ি চালাবে, শিক্ষার্থী কিভাবে গাড়ি চালাবে বলেন তো? এই যে ম্যানুফ্যাকচার ইনস্ট্রাকশন দিয়ে, হ্যাঁ, গাড়ি চালাবে, তাহলে এটা কি হইতে পারে, আপনার কন্ডিশন হইতে পারে না? অর্থাৎ সে যা করে গাড়ি চালাবে, অর্থাৎ সে রুলস রেজুলেশন সব কিছু মেনটেন করে গাড়ি চালাবে, এইটা হবে আপনার এই কন্ডিশন। এবং সে যে গাড়িটা চালাইতে পারবে, এই যে দেখেন সে কি করতে পারবে, এই যেখানে লিখছেন আপনি ড্রাইভ এ ভেহিকল, এই যে সে যে গাড়িটা চালাইতে পারবে, এটা হচ্ছে পারফরমেন্স। বুঝতে পারছেন স্যার? তাহলে আমি আপনার একটু সুন্দর করে জিজ্ঞেস করি, আমি এই সেশনটা শেষ করার পর আমি ডান হাত দিয়ে গ্লাস ধরে স্ট্যান্ডার্ড মেনটেন করে পানি খাইতে পারবো, এই কথাটার মধ্যে এই যে আমি গ্লাস ধরে হাত দিয়ে ধরে, এটা কি বলেন তো? এটা স্যার কন্ডিশন। কন্ডিশন। এটা হচ্ছে কন্ডিশন, মানে যেইটা দিয়ে কাজটা করি সেটা হচ্ছে কন্ডিশন, হ্যাঁ। আর ওই যে স্ট্যান্ডার্ড মেনটেন করে খাচ্ছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই যে পানিটা খাচ্ছি, এই খাওয়াটা হচ্ছে পারফরমেন্স। ওকে স্যার, এখানে কি ক্লিয়ার? তাহলে লার্নিং আউটকামের কম্পোনেন্ট 3টা পিএসসি, আর লার্নিং আউটকামের ক্রাইটেরিয়া আবার 3টা। একটু আগে শিখলাম কি কম্পোনেন্ট, তাহলে ক্রাইটেরিয়া 3টা। ক্রাইটেরিয়াগুলো কি কি বলেন তো? মেজারেবল, অবজারেবল এবং মাস্ট বি রিটেন অ্যাকশন ভার্ব। ওকে স্যার, ক্লিয়ার? একটু মনে থাকবে এটা? আচ্ছা ইনশাল্লাহ। এবার এখানে আসেন, বলেন আপনি একটা ট্রেনিং সেশনের কয়টা পার্ট থাকে, কয়টা ধাপ থাকে, কয়টা অংশ? সেশন প্ল্যানের কয়টা অংশ থাকে? কয়টা? 3টা। 3টার প্রথমটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন, তারপরেরটা হচ্ছে বডি, তারপরেরটা হচ্ছে কি কনক্লুশন, তাই না? এই যে কনক্লুশন। এবার আপনি আমাকে একটু বুঝায় বলেন যে এই গ্লসের ভিতরে, এই যে প্রথম ইন্ট্রোডাকশনের ভিতরে এই গ্লসটা থাকে, দেখছেন? গ্লস, গ্লস মানে কি গেট অ্যাটেনশন, এই যে গেট অ্যাটেনশন, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, লার্নিং আউটকাম, স্ট্রাকচার, স্টিমুলেট, তাই না? আচ্ছা, তাহলে আপনি এখানে কি করলেন, এগুলার স্টার মার্কের দরকার নাই, এটা থাকুক, এভাবে থাকুক, স্টার মার্কের দরকার নাই। ওকে ওকে। এবার আমি একটু মিলিয়ে দেখি, আপনি গেট অ্যাডমিশন করছেন, শিক্ষার্থীদের সাথে গ্রেটিং দিয়ে সালাম দিয়ে ওকে গুড মানলাম। তারপরে আপনি কি করলেন, আপনি 2টা প্রশ্ন নিয়ে আসছেন, 2টা প্রশ্ন আপনি আনছেন। ওকে, এই 2টা প্রশ্ন কি আগের সেশনের আগের পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আসছে? আচ্ছা, এই যে এখানে আপনি যে বসাইলেন, এটা পুরোটা আবার বসাইছেন, এটা উপর থেকে লার্নিং আউটকাম কপি করে আনছেন। ওকে, হয়েছে। এখানে কি ডিসকাশন, ডেমনস্ট্রেশন, ট্রেনিং প্র্যাকটিস, রিভিউ, ফিডব্যাক, ওকে সব হয়ে গেছে, মাশাআল্লাহ। আচ্ছা, ফাটাফাটি হয়েছে। এবার আপনি কি করবেন, ডিসকাশন অ্যান্ড ডেমনস্ট্রেশন, এখানে আপনি ডিসকাস করবেন ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট, সেফটি ইস্যু। ওকে, আপনি এই যে এখানে ডু নর্মাল স্লো, ডু টুগেদার, অফ ইউ গো, সেটা কই? এই যে অফ ইউ গো, এখান থেকে আপনি এটা নিয়ে আসবেন, এই ডেমো শব্দটা এখানে এনে জাস্ট এটাকে 4 দিয়ে দিবেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে, অফ ইউ গো, এই কথাটা বসাবেন। আচ্ছা, তাহলে এবার প্র্যাকটিস, আপনি এটা দিলেন, আপনি আপনার টোটাল সময় হচ্ছে 4 ঘন্টা। ওকে, 4 ঘন্টার মধ্যে 15 মিনিটেতে গেল, ডেমনস্ট্রেশন আপনার এটাতে গেল, 150 মিনিট আপনি প্র্যাকটিসের জন্য দিলেন, হ্যাঁ। আচ্ছা, ওকে, গুড, বুঝলাম। আচ্ছা, এখানে আপনি এটা তো করলেন, ডু টুগেদার, অফ ইউ গো, এটা হচ্ছে ডেমনস্ট্রেশনের অংশ, তাই না? এখানে আপনি সবাইকে প্র্যাকটিসের অপরচুনিটি দিবেন। ওকে, এখানে আপনি আবার রিভিউ নেবেন, রিভিউটা অবশ্যই 10 মিনিটের কমই হয়, হ্যাঁ। আচ্ছা, এখন আপনি আমাকে বলেন যে ইফেক্টিভ রিভিউ আপনি কিভাবে নিতে পারবেন? আপনি ইফেক্টিভ রিভিউ তখনই সুন্দর করে নিতে পারবেন
শিক্ষার্থীরা কি কি শিখছে ওইগুলো জানার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট আইডিয়া এরিয়া খুঁজে বের করার চেষ্টা করবেন। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন সবসময় আসে, বলে যে ইফেক্টিভ সেশন রিভিউর 4টা পয়েন্ট লিখো, 4টা কম্পোনেন্ট লিখতে বলে। সো প্রথম কম্পোনেন্ট আপনি লিখবেন যে ইফেক্টিভ সেশন রিভিউটা তাড়াতাড়ি দিতে হবে। শিক্ষার্থীরা কি শিখছে সেটা বের করতে হবে। শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট আইডিয়া খুঁজে বের করতে হবে, তাদেরকে এনকারেজ করতে হবে, এরকম করে লিখে ফেলবেন। হ্যাঁ, আচ্ছা, লিঙ্ক টু দ্য সেশন, লিঙ্ক টু দ্য প্রিভিয়াস সেশন, অর্থাৎ এই যে লার্নার কি বলছেন, উই উইল লার্ন অ্যাবাউট দ্য, আচ্ছা এই সম্পর্কে শিখবেন। ওকে, বুঝলাম। এখানে শুধু ডিসকাশন করেছেন, খুব ভালো করছেন স্যার, মাশাআল্লাহ। তাহলে আপনি যদি আগেরটা হয়ে থাকে তাহলে এইগুলা হওয়ার কথা, আপনি এগুলো একটু নিজে থেকে দেখবেন প্লিজ। হ্যাঁ, অনুরোধ থাকবে আপনার প্রতি, যেহেতু হয়েছে আশা করা যায় হবে। আচ্ছা, এটা হচ্ছে কি আপনার সিভিএলএম ড্রাইভিং লেভেল 3, মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। ইনফরমেশন শিটে আপনি লার্নিং আউটকাম বসাইছেন। ওকে, এইটা মানে চ্যাট জিপিটি দিয়ে করছেন, আপনি বোঝা যাচ্ছে এটা চ্যাট জিপিটি দিয়ে করছেন না স্যার? এই যে আপনি এগুলো কেটে দিবেন, এই যে মাঝখানে দাগগুলো কেটে দিলে আর বোঝা যাবে না যে চ্যাট জিপিটি দিয়ে করছেন। ওকে ওকে, এগুলো একটু কেটে দিয়েন। এই যে সাইন টাইন বসাইছেন, খুব ভালো হয়েছে। আচ্ছা, এখন আপনি যে চ্যাট জিপিটিতে করছেন, শুধু চ্যাট জিপিটিতে করলেই কিন্তু হবে না। সিভিএলএম লেখার মূল নিয়ম হচ্ছে, আপনি ওই যে এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মে নাউনের ঘরে কিছু পয়েন্ট লিখছেন না, ওই পয়েন্টগুলো এখানে টাইটেলে আসবে এবং ওই রিলেটেড কিছু লেখা আসবে। নিয়ম হচ্ছে এইটা, বুঝতে পারছেন স্যার? আমি আপনার একটা পয়েন্ট একটু লিখে দেখাই। হ্যাঁ, দেখেন আমি আপনার ইয়েতে চলে আসছি, আপনার ওই টাস্ক অ্যানালাইসিস ফর্মে চলে আসছি। সিভিএলএমটা লেখে কিন্তু টাস্ক অ্যানালাইসিস ফর্ম থেকে। সো আপনার মূল কাজ হবে, আপনি এই যে টাস্ক অ্যানালাইসিস ফর্মে আসবেন, এই যে দেখেন ভেহিকল ইন্সপেকশন, এটা তো লিখলেন, এখানে একটা এন্টার দিলে এটা আরেকটা হবে। ওকে, এই ভেহিকল ইন্সপেকশন বলতে কি বোঝায় আপনি গুগলে গিয়ে জিজ্ঞেস করবেন। এভাবে আপনি গুগলের কাছে চলে আসবেন, এখানে আসবেন, এসে এখানে জিজ্ঞেস করবেন হোয়াট ডু ইউ মিন বাই এই শব্দটা বসায় দিবেন। এই যে ভেহিকল ইন্সপেকশন বলতে কি বোঝায়, ঠিক আছে? এই যে সে আপনাকে যেটা উত্তর দিবে ওই উত্তরটাই আপনি ওখানে কপি করে বসাবেন। এটা আগে গুগল থেকে করতো, বর্তমানে চ্যাট জিপিটি দিয়ে করে, সমস্যা নাই। এই যে আপনি এই রিলেটেড যতগুলো লেখা লিখছে না, আপনি চাইলে নিয়ে আসতে পারেন, অথবা শুধু এতটুকু নিয়ে আসতে পারেন, অল্প করে পড়ান, বলাবেন শুধু শুধু পাগল করার দরকার নেই। এইটাকে আপনি কি করবেন, এবার আপনি আপনার টাইটেলে থাকবে কিন্তু এইটাই যে ভেহিকল ইন্সপেকশন, আর নিচে এই লেখাটা চলে আসবে। একটু তাড়াতাড়ি যাই। এইভাবে করার কথা। আপনি যদি এভাবে না করে অন্যভাবে করে থাকেন তাহলে কিন্তু প্রশ্নের সম্মুখীন হবেন, অ্যাসেসর মহোদয় আপনাকে আউলায় ধরবে। এই যে দেখেন, এই যে আপনি লিখেছেন ইন্ট্রোডাকশন লিখছেন, ওকে গুড, চলে, ঠিক আছে। এরপরে আপনার পরের ধাপে এটা হওয়ার কথা, এই পরের ধাপে আপনার এই লেখাটা হওয়ার কথা, আপনার চলে আসবে এই ভেহিকল ইন্সপেকশন, এই কথাটাকে আবার আপনি এই উপরে বসায় দিবেন। বসায় দিয়ে এটাকে একটু মোটা করে দেন আর একটু বড় করে দেন। এইভাবে হবে আপনার সিভিএলএমটা, বুঝতে পারছেন স্যার? তাহলে আপনার সিভিএলএম কিন্তু হয় নাই। হ্যাঁ, আপনি যে সাইন টাইন বসাইছেন সব কিছু মিলিয়ে হওয়ার কথা, কিন্তু তারপরেও আর একটু ভালো চাই, চেষ্টা করছি। ওগুলো তো আগে বাংলা ছিল স্যার, আচ্ছা, ইংরেজি করেছেন, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন সেলফ চেকশিট। সেলফ চেকশিট মানে হচ্ছে এখানে আপনি তারা কিছু প্রশ্ন করছেন, তাই না? আচ্ছা, তারে আপনি যে প্রশ্ন করছেন বুঝলাম। ওকে, এই সেলফ চেকশিট এটা একটা শিটে রাখবেন, অ্যান্সার শিট আরেকটা শিটে নিয়ে যাবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন স্যার অ্যানসার শিটগুলো কি অ্যানসারগুলো কি বাংলায় হবে নাকি ইংলিশে? ইংরেজিতে থাকবে। হ্যাঁ, ইংরেজিতে থাকবে। এখানে একটা জিনিস দেখেন, আমাদের তো লেভেল 3 তে তো স্যার প্রশ্ন তো বাংলায় হয়। হোক আপনি বলবেন স্যার আমি ইংরেজিতে করছি, সমস্যা নাই। সিবিএলএম ঠিক আছে। আপনি ইংলিশে এক্সপার্ট, আপনি বলবেন, এই হচ্ছে কথা। দেখেন এখানে আপনি শর্ট কোশ্চেন করতে বলছেন না, এই শর্ট কোশ্চেন একটু অ্যান্সার লেখা জায়গা দিয়েন। কেন ভাই? এই যে একটু অ্যান্সার লেখা জায়গা দিয়েন, তাকে একটু ফাঁক ফাঁক করে দেন, কারণ সে চেক করতেছে না সে পারে কিনা, অ্যান্সার লেখার একটু জায়গা দিয়েন। আচ্ছা, এবার এখানে একটু অ্যান্সার লেখা জায়গা দেন, তাহলে আপনার দেখেন এক পেজ কিন্তু শেষ, তাই না? ওকে, তারপর আপনি এই যে এখানে অ্যান্সার দিলেন, এই অ্যান্সারগুলো দিয়েছেন, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এবার জব শিট, এই দাগগুলো কেটে দিবেন, এই দাগ দেখলে বোঝা যায় যে চ্যাট জিপিটি দিয়ে করছেন। আচ্ছা, কথা হচ্ছে সহজে বুঝতে দিবেন না যে ভাই আপনি কী দিয়ে করছেন, বুঝে এখন যদিও অ্যাসেসররা। আচ্ছা, এবার আপনি আমার একটু বলেন যে এই জব শিট বলতে কি বোঝায়?
জব শিটের ভিতরে কি থাকে? জব শিটের ভিতরে থাকে স্যার কাজের নাম, হুম। কি কি ধরনের কাজ আমরা করবো, কি দরকার পড়বে, কাজের ধারাবাহিকতা থাকে। আচ্ছা, কিন্তু তারপর আপনি আপনি বলেন আপনি জব শিট, আচ্ছা ঠিক আছে, এইখানে আপনি মনে হচ্ছে যে এই যে আওয়ার দিলেন না, টাইম দিলেন না, ঠিক আছে। মূলত উত্তর হবে যে হ্যাঁ, আপনি যা বলছেন তা উত্তর হয়েছে। জব শিটের ভিতরে থাকে ওয়ার্কিং প্রসিডিউরস, অর্থাৎ ধাপগুলো বর্ণনা করা থাকে, আর স্পেসিফিকেশন শিটের মধ্যে বর্ণনা করা থাকে আসলে কাজটা কিভাবে কিভাবে করতে হবে, ঠিক আছে স্যার। জি স্যার। মানে মানে একদম কন্ডিশন লেখা থাকে। আচ্ছা, এবার আসি কোয়ালিফিকেশন আমরা, দেওয়া থাকে। হ্যাঁ এবার আসি আমরা এভিডেন্স 8, পিয়ার ফিডব্যাক অন ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অ্যাক্টিভিটি। আচ্ছা চলেন, পিয়ার ফিডব্যাকের কাছ থেকে আপনি ফিডব্যাক নেবেন। এই ফিডব্যাকটা আপনি কলম দিয়ে লিখবেন, ঠিক আছে। মানে আপনার কলিগ আপনাকে ফিডব্যাক দিবে, এটা কলম দিয়ে দিবে না স্যার? সে কি জি আপনার স্যার। কম্পিউটারে এসে লেখে না, এটা কলম দিয়ে লেখে। সো আপনি কি করবেন, এইগুলো একটু কেটে দিয়ে কলম দিয়ে একটু নিজে নিজে লেখা দিয়ে আরও ছোটো ছোটো করে লেখেন, সমস্যা নেই, তাহলে এটা হয়ে গেছে। তারপরে ইভালুয়েশন ফর্ম, এখানেও আপনি এটা আপনি নিজেরটা নিজে করতে পারেন, এটা তো পার্সোনাল ইভালুয়েশন ফর্ম, সমস্যা নেই। ওকে, তারপর আপনি এখানে করতে পারেন। এবার বলেন আপনি আমাকে, এই প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট প্ল্যান বলতে কি বুঝেন? প্রফেশনাল মানে হচ্ছে আপনি ভবিষ্যতে সিবিটিএ লেভেল 5 করবেন, ওকে স্যার। জি স্যার। ম্যাথোডোলজি পার্টটা করবেন, তাহলে ম্যাথোডোলজি পার্টের এখানে আপনি আসছেন, আচ্ছা দেখি, ওকে এখানে এগুলো বসাইছেন, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে আপনি মডিউল বসাইছেন, আপনি মডিউলগুলোর নামগুলো বসাই দিচ্ছেন, হ্যাঁ, সিবিটিএ লেভেল 5-এর। ওকে, গাইবান্ধা টিটিসি থেকে করবেন, গাইবান্ধা টিটিসি থেকে করবেন, ওকে বুঝলাম। ওকে গুড, মাশাল্লাহ ভালো হয়েছে। এখানে প্রত্যেকটা 11 পিসি বসাইছেন, খুব সুন্দর হয়েছে। ওকে, ফাটায় ফেলেছেন খুব। তাহলে টেকনিক্যাল কম্পিটেন্সি প্ল্যান, এটা হচ্ছে আপনি ভবিষ্যৎ আপনি ধরেন ইয়েতে লেভেল 1 করছেন বা 2 করছেন, এখন আরেকটা করবেন, ড্রাইভিংয়ের করছেন, এখন আবার কি করতে যাচ্ছেন, কিসের উপর করতে যাচ্ছেন স্যার? মোটর ড্রাইভিং স্যার। তাহলে মোটর ড্রাইভিংয়ের উপর করতে যাচ্ছেন। ওকে গুড, এটা বসাইছেন, পিসিগুলো বসায় নিয়ে আসছেন, ভালো হয়েছে স্যার। তাহলে আমরা আরেকদিন এই এসএসওর পার্টটা আরেকদিন দেখবো, হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। তাহলে এইটাকে আমি একটু কপি করে এটাকে আমি আপডেট করে দিলাম, এটা আমি আপনাকে পাঠিয়ে দিব, তাহলে আপনি এটাতে এডিট করেন, কারণ এটাতে তো আমি ইয়ে করেছি, ঠিক আছে। হ্যাঁ এটাতে আমি এডিট করেছি। সো এটা আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি, এটাকে আমি কোথায় সেভ করব, আমি এটাকে ম্যাকে সেভ করি, সেভ, দেন আপনাকে পাঠিয়ে দিচ্ছি। তো আজকে এতটুকুই স্যার, আরেকদিন বসবো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। তো আর কোনো কিছু জানার আছে স্যার?